উঠি বৌদি, শোনো, ও যদি তোমাকে ফোন করে তাহলে কি কথাবার্তা হলো আমাকে জানিও। আমি ওপিডিতে আছি। আর আমাকে যদি ও ফোন করে আমি তোমাকে রিং করতে বলছি, কেমন? ও হ্যাঁ, দাদাকে কি তুমি বলবে না আমি ফোন করে জানাবো দাদাকে? হ্যাঁ, দেখি নীল কি বলে, আগে দেখি। ভাস্কর, আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে জানো। কিসে? ভাস্কর, তোমার ওদের ডিপার্টমেন্টে কার সঙ্গে একটা চেনাশোনা আছে বলেছিলে না? হ্যাঁ, সে তো ওদের ডিপার্টমেন্টের হেড দ্যুতি। হ্যাঁ, আমি দ্যুতিকে খুব ভালো করেছিলাম, কিন্তু কেন বলো? একটু খবর নিতে পারবে? কিসের খোঁজ বৌদি? মানে তোমার ঠিক কোন জায়গাটায় খটকাটা লাগছে আমাকে একটু বলবে? কি করে এক্সপ্লেন করি, মানে কি করে খোঁজ নেওয়া যায়? এটা তো কোনো বাচ্চাদের ব্যাপার নয় যে জিজ্ঞেস করবো আচ্ছা কি করছে, পড়াশোনা কেমন করছে। বৌদি, তোমার কিসের অস্বস্তি হচ্ছে একটু একটু ক্লিয়ার করে বলো না। তোমার হয়তো উইয়ার্ড লাগতে পারে, কিন্তু ভাস্কর আমার কেন জানি মনে হচ্ছে, এখন তুমি যদি আমায় জিজ্ঞেস করো কেন তোমার এরকম মনে হচ্ছে, আমি তার কোনো উত্তর দিতে পারবো না। বাট আমার মনে হচ্ছে ভাস্কর নীল বাড়ি ছাড়ার প্ল্যান করছে। কি বলছো বৌদি? এটা আমার একটা হাঞ্চ। আমার কেন জানি মনে হচ্ছে যে নীল খুব ঠান্ডা মাথায় মেঘের কাছ থেকে দূরে সরে যাবার প্ল্যান করছে। ও যদি এখানে থাকে তাহলে বারবার মেঘের সামনাসামনি হবে, তাতে ওর দুর্বলতা প্রকাশ পাবে। ও সরে যেতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত তাড়াতাড়ি সব কিছু প্রসেস করেছেন, থ্যাংক ইউ। সেটা তোমার শুধু অনুরোধ রাখার জন্যই নীল, কিন্তু তোমার সিদ্ধান্তটা কারণটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। আই বিলিভ তোমাকে যারা চেনে জানে তারাও বুঝতে পারবে না। দিস ইজ শকিং, এত তাড়াতাড়ি সব কিছু। আমি সবটা এক্সপ্রেস করতে পারলে আমারই ভালো লাগতো ম্যাডাম, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে সবটা হয়তো বলা যায় না, বোঝানোও যায় না। একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি? শিওর ম্যাডাম। কোর্টে কি আজ গ্রান্ট করে দিল? মানে সেটার অ্যান্টিসিপেশনেই কি তোমার এই ডিসিশন? কোর্ট আজকে ডিভোর্স গ্রান্ট করেনি, তবে ম্যাডাম আমার আর মেঘের আলাদা হয়ে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। গ্রান্ট করেনি মানে? কি অর্ডার দিয়েছে? 6 মাস পরের ডেট দিয়েছে। আর এই অপেক্ষার সময়টাতে আমি চাই না ও আর নতুন করে কোনো কষ্ট পাক বা নতুন কোনো যন্ত্রণা ওর মধ্যে জমা হোক। আসলে এই কয়েকটা দিনে আমি ওকে এতটাই যন্ত্রণা দিয়েছি যে সেটা সামলাতে সামলাতে অনেকটা সময় পেরিয়ে যাবে। তারপর আশা করি আস্তে আস্তে একটা সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দ ফিরে পাবে। ম্যাডাম, শি ডিজার্ভ দ্য বেস্ট and I'm certainly not the best. আমি ওর জীবনে একটা দুঃস্বপ্নের মতো। তোমাদের দুজনের গোটা ব্যাপারটা ভাবলে না আমার কিরকম অদ্ভুত লাগে। হঠাৎ বিয়ে, সাংঘাতিক প্রেম, হঠাৎ সম্পর্কে ফাটল, আর এই ফাটল বাড়তে বাড়তে, অথচ আমি জানি তুমি মেয়েকে কি সাংঘাতিক ভালোবাসো। কিন্তু আমি আমার ভালোবাসাকে ভালো রাখতে পারি না, তাকে আঘাত করে ফেলি। একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম। বলো। মেঘ যদি আপনার কাছে কোনো খবর নেয় আমার সম্পর্কে, বা কখনো জানতে চায়, বা মেঘের বাড়ির কেউ যদি জানতে চায়, আপনি প্লিজ কিছু জানাবেন। কেন? তুমি কি ওকে না জানিয়ে যা করার করছো? ম্যাডাম, আমি একেবারে মেঘের জীবন থেকে চলে যাই, সেটাই ওর পক্ষে ভালো। ও আমার কাছে এসে গেলে, কখনো দুর্বল হয়ে গেলে, আমি যদি আবার ওকে আঘাত দিয়ে ফেলি তাহলে আবারও কষ্ট পাবে। আমি জানি আমার এই না জানিয়ে চলে যাওয়াটাতে হয়তো ওর খারাপ লাগবে, হয়তো বা কষ্ট পাবে, কিন্তু এটাই ভালো, অন্যতম ওর পক্ষে ভালো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নীল, আমার কিছু বলা উচিত না হয়তো,
কিন্তু আমার কোথাও মনে হচ্ছে তুমি ভুল করছো। এনিওয়ে, আমি সবসময় তোমার ভালো চাইবো, মেঘের ভালো চাইবো, সেটা তোমরা আলাদা থাকলেও একসাথে থাকলেও। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংকস আ লট। অল দ্য বেস্ট নীল। বাহ, দুমদুম করে পা ফেলে চলে গেল। ফোনের বাহানা নেই, আপনি দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, সব সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তুমি তখন ওদের কিছু বললে না, চুপটি করে বসে রইলে, আর এখনো কিছু বলবে না, চুপ করে বসে থাকবে, তাই তো? এই সব হয়েছে না তোমার জন্য, তোমার জন্য হয়েছে। তোমাকে কথা দিয়েছে, আর সেই কথা রাখতে গিয়ে আমার সামনে আমি ওকে এই কথা দেওয়া নেওয়ার থেকে মুক্তি দিয়েছি, আর সিদ্ধান্তটা ও নেয়নি, নিয়েছে নীল। সেটাই আমার অবাক লাগছে। হাসপাতালে ওই রকম একটা কাণ্ড ঘটালো, মেঘের জন্য এরকম একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করলো, তারপরে এখন বলো মা। এসেছো, ফোনে কথা বলা হয়েছে, এবার একটু সময় হবে আমাদের সাথে কথা বলার, হবে? আমি তো বললাম গুরুজি আমায় ফোন করেছিলেন, আর এখানে সিগন্যালের একটা কি অসুবিধা হচ্ছিল, তুমি আমাকে কেন বকছো? এমন কথা বলছিস না যেন মনে হয় কিচ্ছু হয়নি। মা তুমি এরকম কেন করছো বলো তো? তোমার প্রেশারটা বাড়লে আবার তখন কি হবে? বাড়ুক, মাথায় রক্ত উঠুক, আমি মরে যাই, তাতেই তো শান্তি। তুমি আলোচনাটা করতে চাও তো মাথা গরম করছো কেন, চিৎকার করছো কেন? আচ্ছা তুমি বলো, কি করে, তুমি বলো, এরা দুজনে মিলে এরকম একটা সৃষ্টি ছাড়া সিদ্ধান্ত কি করে নিতে পারলো বলো তো? হ্যাঁ, তোরা কি রে, নিজেদেরকে কি ভাবছিস মেঘ? হ্যাঁ, তোরা সবকিছুর ওপরে, মানে আইন আদালতের সবকিছুর ওপরে তুড়ি মেরে সবকিছু উড়িয়ে দিচ্ছিস তোরা, মানে যার যেটা বোঝে তার থেকে বেশি বুঝিস তোরা। হ্যাঁ, কি মুশকিল বলো তো মা। আচ্ছা আমাদের জীবনটা তো আমরা বাকি সকলের থেকে একটু হলেও বেশি বুঝি, তাই না? আমরা আমাদের জীবনটা এতদিন বেঁচেছি, এখনো বাঁচছি, তাহলে ওইটুকু সময়ের মধ্যে উনি আমাদের জীবন বাঁচার কতটুকু বুঝে যাবে না? তোমার কথা যদি মেনে নি না, তাহলে দেশে আইন আদালত বলে কিচ্ছু থাকবে না। প্রত্যেকটা মানুষ নিজের নিজের ভালোটা বোঝে, সেই জন্য একে অপরকে ঠকায়, একে অপরকে খুন করে, ডাকাতি করে। মা এটা 6 মাসেরই ব্যাপার, জাস্ট 6 মাস পরে তো জাজ এমনি ডিভোর্সটা গ্রান্ট করে দেবেন, ততদিন আমি তোমাদের সঙ্গেই থাকি। 6 মাস আগের আর 6 মাস পরের ব্যাপারগুলো আলাদা করার কি দরকার? না, কি দরকার সেটা তো জাজ বুঝেছিলেন, মানে কিছু নিশ্চয়ই বুঝেছিলেন, তাই উনি অর্ডারটা দিয়েছিলেন, তাই না? তুমি তো জানোই কোর্টের একটা ব্যাপার থাকে, ওরা অলওয়েজ রিকনসাইল করাতে চায়। আমাকে সবকিছু বোঝাতে এসো না তো, ওরা সব ক্ষেত্রে রিকনসাইল করতে চায় না। ওরা দুজনকে সামনাসামনি বসায়, ডেকে জিজ্ঞেস করে যে তোমরা কি থাকতে পারছো না, তোমাদের পক্ষে কি থাকা একেবারেই অসম্ভব, ব্যাস এইটুকু শুনে ডিভোর্সটা গ্রান্ট করে দেয়। আমি তো তোমার ছোট মাসির বেলায় দেখেছি, আমি জানি। হ্যাঁ, ওই আমাদেরও তাই হবে, দেখো পরের বার যখন হবে। আরে বাবা, পরের বার মানে তো 6 মাস পর। তোরা এখন থেকে যা করছিস, আমার তো মনে হচ্ছে 6 মাস পরে গিয়ে আদালতের সামনে তোরা মিথ্যাচার করবি। তোরা তো থাকার চেষ্টাই করলি না, সেটা না করেই বলে দিবি যে থাকা যায় না। ও মা, ও মা, ও মা, শোনো না, দেখো সবার জন্য সেটাই ভালো হবে মা, সবার জন্য। তুমি এসব বলে আমার মন বদলাতে পারবে না। আমি এখনো চাই তোমরা একসঙ্গে থাকো, ব্যাস। এই এদিকে আয়। আমাদিকে তাকা, একেবারে একটা সত্যি কথা বলবি? তোমার কি মনে হয় আমি তোমাকে অসত্যিও বলি? ভালো উকিল হতে পারতিস, কম দিয়েছিস না। সত্যির উল্টো দিকে সবসময় তো অসত্যি হয় না, সত্যি গোপন করাটাও হয় হয়তো। বেশ, বলো তুমি কি জানতে চাও যা তোমার মনে হয় আমি তোমায় জানাইনি। এই যে তোরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিস, মানে জজ সাহেব বলার পরেও তোরা ঠিক করেছিস যে তোরা আলাদা থাকবি, এটা প্রথম কে বলেছিস? তুই বলেছিস না নীল বলেছে? বাপি, তাতে কি যায় আসে আমি আগে বলেছি না নীল আগে বলেছে? সিদ্ধান্তটা তো আমাদের দুজনেরই।
আর আমরা দুজনেই সেটা মেনে চলবো। আমার যায় আসে, এই সিদ্ধান্তটা কি আমার কারণে? আমাকে তুই কথা দিয়েছিলিস বলে? না বাপি, বিশ্বাস করো এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আর না থাকাটা একসঙ্গে সেটা তো আমাদের মিউচুয়াল ডিসিশন, আমি তো বললাম। মিউচুয়াল? এটা কি সত্য গোপন না অর্ধ সত্য? এটাই সত্যি বাপি। আমি তো বেরিয়েই মাকে বলেছিলাম যে আমি এসবের জন্য তৈরি নই। আমি তৈরি ছিলাম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু তুই এটা বলিসনি যে তুই আর নীল আলাদা থাকতে চাস। তুই বলিসনি। শোন, যে যা বলছে তার মতো করে চলিস না। আমি বললাম যে নীলকে তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে দাও, তুমি বাদ দিয়ে দিলে। নীল বলল যে আমরা আলাদা থাকবো, তুমি সেটা মেনে নিলে। না, আমি বলেছিলাম যে নীলকে তোমার জীবনে আসতে দিও না, সেটা বাধ্য হয়ে বলেছিলাম। কিন্তু সবসময় এই ডমিনেন্সটা মেনে নিস না। নিজের মতো করে চল, নিজের ভাবনাতে চল। হ্যাঁ, কিন্তু তুমি বা নীল কেউই তো তোমরা তোমাদের কথা মানাতে আমায় বাধ্য করোনি। হয়ে গেল তোমার সাথে ও সব কথা বলার হয়ে গেল তো। অনিন্দ, তুমি আর ওকে প্রশ্রয় দিয়ে কথা বলো না, মাথায় তুলো না। ওরা জানে না কিসে ওদের ভালো হয়, কিসে ওদের মন্দ হয়। ওরা কি চায় না চায় কিছুই বোঝে না। দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। না, আমরা মানবো না কোটের কথা। আচ্ছা মা, তুমি কেন এত ডিস্টার্ব হচ্ছে একটু বলবে? এতদিন ধরে তো আমি আর নীল আলাদাই থাকতাম, তাহলে এখন যখন আমরা বলছি যে না আমরা এবারেও আলাদা থাকবো, তাহলে এটা কেন তোমার কাছে এতটা বড় হচ্ছে? কেন হতো সেটা যদি তুমি বুঝতে। থাক, আমি আর কোনো কথা বলবো না। আমি কে? তোমরা তো নিজেরাই সবকিছু ঠিক করো। বড় হয়ে গেছো তো তোমরা। আমি তো কেউ নই না। কিচ্ছু বল। আমি একটা কথা বলতে পারি? আমি জানি আমি কিছু বললেই তোমাদের মনে হবে যে আমি মেঘের ক্ষতির জন্য এসব বলছি, কিন্তু তাও কি বলতে পারি? হ্যাঁ পারো, বলো কি বলতে চাও তুমি বলো। ওকে একটু একা ছেড়ে দাও না তোমরা। যখন থেকে এসেছে তোমরা দুজন ওর কাছেই আছো, ওকে একটু রেস্ট করতে দাও। আমার মনে হয় ও কিছুক্ষণ একা থাকলে তবেই তো সবটা সর্ট করতে পারবে। এত কিছু হলো। শোনো ময়ূরী, না না, ও ঠিকই বলেছে, আমারই বলা উচিত ছিল। তুই একটু রেস্ট নে। মীমাংসা হলো না, আলোচনা হবে। আপাতত আলোচনা মুলতবি রইল। চলো। ময়ূরী, এসো। ব্যাপারটা কি? কেন ওরা এরকম ডিসিশন নিল? মিউচুয়াল ডিসিশন নাকি নীলের? কিন্তু কেন? দিদিভাই নীল এলো না এখনো? নীল, খেতে এসো, টেবিলে খাবার সার্ভ করা হয়েছে। দেখো আবার নতুন করে কিছু মাথায় প্ল্যান করছে, হঠাৎ করে আবার সবাইকে সারপ্রাইজ দেবে। এখনই এতখানি রিঅ্যাক্ট করিস না লাল। দেখ, ইনিশিয়াল স্টেজে ওরা দুজন হয়তো একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে তো এটা নয় যে গোটা 6 মাস ধরে ওরা একসঙ্গে থাকবে না। আর তাছাড়া আমরাও তো চেষ্টা করবো ওরা দুজন যাতে। ও আয় নীল, আয় 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 আয়, বসে পড়, আয়। মা, আবার তুমি সে উঠে এসছো? তোমাকে বললাম না প্রেশারটা তোমার উপরের দিকে রয়েছে। আর এত রাত্রির অবধি এখনো জেগে রয়েছো তুমি? আমার কিচ্ছু হবে না, এত তাড়াতাড়ি আমার কপালে না মরণ লেখা নেই। ও আবার কি কথা? আমাকে মরে যেতে যাবে কেন? বাঁচতে আমার ইচ্ছে করছে না বলে। দাদু ভাই, তোর সঙ্গে আমার দুটো কথা আছে। ওর সঙ্গে যা কথা বলার তুমি কাল বলো। না, আমার যা বলার তা আমি আজকে বলবো। আমাকে বলতেই হবে, আমাকে ওকে জবাবদিহি করতে হবে। কেন এরকম করলো বল?
আচ্ছা ঠিক আছে, সব বলবে। আগে বসো, বসো তো দেখি, বসো, তারপর যা বলার সব বলবে, বসো। দাদু ভাই, আমি তোকে যা জিজ্ঞেস করব তার সোজা সোজা জবাব দিবি, এদিক ওদিক কথা ঘোরাবি না। তুমি কিছু বলার আগে আমার তোমাদের সকলকেই কিছু বলার আছে। শুধু বাবা থাকলে ব্যাপারটা কমপ্লিট হতো, সকলকে একসাথেই বলা যেত। না, তুই কিচ্ছু বলবি না, বলবো আমি। আমি প্লিজ আজকে তোমাকে একটু আটকাচ্ছি। তোমাদের সকলকেই আমার একটা কথা বলার আছে, সেটা আমি জানিয়ে দিই। বাবা নিশ্চয়ই সকলকে একটা শক দিবি। মেয়েকে তো ত্যাগ করেছিস, এবার কি বলবি? মেয়েকে পাতালে প্রবেশ করতে হবে নাকি? আমি দিল্লির সফদর ইউনিভার্সিটি থেকে একটা অফার পেয়েছি, আর সেটা অ্যাকসেপ্টও করেছি। আমাকে আমার ইউনিভার্সিটি রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে। আমি নেক্সট উইক দিল্লিতে জয়েন করছি। তার আগে বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে। আমি কালকেই দিল্লি যাচ্ছি। ও বাহ, তার মানে বাবা আমরা ঠিকই ভাবছিলাম, দাদা ভাইয়ের ঝুলি থেকে এখনো অনেক রকম সারপ্রাইজ আর শখ বেরোনোর আছে। দাদা ভাই তুই কি করছিস বলতো? কি করতে চাইছিস? মানে কি চাইছিসটা কি তুই এক্স্যাক্টলি? এতটা ডিস্ট্রাকটিভ তুই হচ্ছিস কি করে? হ্যাভ ইউ লস্ট ইট কমপ্লিটলি? তুমি কাল দিল্লি যাচ্ছ মানে কতদিনের জন্য যাচ্ছ? তুমি শুনলে না জেঠিমণি ও কি বললো? ও বললো ও ওখানকার ইউনিভার্সিটির অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে ও চলে যাচ্ছে। হি ইজ গোয়িং ফর এভার। দাঁড়াও গিনি, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ বলো নীল, তুমি কাল চলে যাচ্ছ, কথাটার মানে কি? কতদিনের জন্য যাচ্ছ? মা, গিনি যেটা বললো সেটা ঠিক। আমি ওখানকার ইউনিভার্সিটিতে জয়েন করছি, সফদরই এখন পড়াবো। দেখো ওখানে যাচ্ছি মানে এখন তো বেশ কয়েক মাসের জন্য যাচ্ছি, আনটিল নেক্সট ভ্যাকেশন। আর সেটা সামারই হবে। দাদা ভাই তোর নিজের অদ্ভুত লাগছে না কথাগুলো বলতে? হ্যাঁ, ব্যাপারটা একটু হঠাৎ হয়তো হচ্ছে, কিন্তু বাইরে যাওয়ার ব্যাপারে আমাদের বাড়িতে কোনো টিপিক্যাল হাহুতাশ হবে এটা আমার জানা ছিল না। দাদা ভাই কেউ এখানে হাহুতাশ করছে না, কিন্তু আমাদের বাড়ির কারোর মেন্টালিটি এরম নয় যে বাড়ির ছেলেমেয়েরা বাইরে যাবে বলে সবাই এরম গেল গেল করবে। কিন্তু তুই এটা কি করছিস? তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? তোর কি মনে হচ্ছে না তুই যেটা করছিস সেটা ভীষণ ইরেসপন্সিবল, ইনসেন্সিবল? তুই কাল এখান থেকে চলে যাবি সেটা এখন জানাচ্ছিস, এখনো তো নাই জানাতে পারতিস, একদম পৌঁছে গিয়ে জানাতে পারতিস। এক মিনিট প্লিজ, তোরা সবাই মাথা ঠান্ডা কর। হ্যাঁ নীল, তুমি তো বলছো যে তোমার সামনের উইকে জয়েনিং, তাহলে কালকে কেন যেতে হবে তোমাকে? কাকিমণি, আমি ওখানে গিয়ে একটু সেটেল ডাউন করব, তারপর জয়েন করব। ওখানে প্রফেসরস কোয়ার্টারে আমি একটা ফ্ল্যাট পেয়েছি, সেটাকেই একটু ঠিকঠাক করতে হবে। তুমি যদি কাল এখান থেকে চলে যাও তাহলে তোমার ফার্নিচার, তোমার জিনিসপত্র এসব শিফটিং কে করবে? মা, ওটা ফার্নিশড ফ্ল্যাট। এমনি আমার কিছু বইপত্র আর জামা কাপড় নিয়ে গেলেই হবে, আর কিছু শিফটিং করার দরকার নেই। ও আই সি। বিশু, তুই কি বলছিস নীল? তুই এখানে ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছিস? আমার কিন্তু মাথায় কিছু ঢুকছে না। কাকামণি, দিল্লির অফারটা অনেক ভালো, আর আমার এক্সপোজার ওখানে অনেক বেশি। দেখো ওখানে আমার নিজের ডেভেলপমেন্টের অনেক সুযোগ, ওখানে ফেসিলিটিস অনেক বেটার। এই সব কিছু দেখেই আমি এখানে রিজাইন করেছি। তাই প্রপোজাল, রেজিগনেশন, অ্যাকসেপ্টেন্স এগুলো তুমি কবে থেকে করছো? আর এই দিল্লিতে জয়েন করার ডিসিশনটা নেওয়া? করছি মা, এই বেশ কয়েকদিন হয়ে গেল। না, সেটা যে করছো সেটা একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করনি, তাই তো? মা, এটা আমার কেরিয়ার রিলেটেড ব্যাপার। নীল, তুমি কি ক্যারিয়ার রিলেটেড ডিসিশন নিয়েছো নাকি পার্সোনাল লাইফ রিলেটেড ডিসিশন নিয়েছো? আমার নিজের লাইফ রিলেটেড। ও আচ্ছা, ভেরি গুড। তো তোমার সেই লাইফে ফ্যামিলি ডাজন্ট ম্যাটার, মানে ফ্যামিলি মেম্বার্সরা দে ডোন্ট ম্যাটার অ্যাট অল, তাই তো? বৌদি, তুমি এভাবে বলো না। দেখো বৌদি, নীল ও ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেয় না এ কথাটা কিন্তু বলা যায় না। না না, ইম্পর্টেন্স দেয় বলেও তো এই মুহূর্তে কিছু মনে হচ্ছে না। তো তোমার বাবা কি জানেন তোমার এই ডিসিশন, নাকি তোমার এই ক্যারিয়ারের ব্যাপারে বাবাকে কিছু জানাবার প্রয়োজন আছে বলে তুমি মনে করো না? এখনো জানে না, আমি তোমাদের কাছে প্রথম বললাম। দেখো আমি বাবাকে ফোন করব, বাবা এখন যেখানে আছে সেখানে তো এখন দিন কাজের সময়। আমার মনে হয় বাবা কোনো না কোনো সেমিনারে আছে এখন, তো
তো দিনটা পেরোক, ওখানে রাত হলে আমি ফোন করব। ঠাম্মি, তুমি হাসছো? রে হাসবো না? এতক্ষণ পরে আমি সবটা বুঝলাম। কি বুঝলে তুমি? যেটা তোরা কেউ এখনো ধরতে পারিসনি। দাদু ভাই, এটা কিন্তু তুই খুব ভালো কাজ করেছিস। আমার পুরো সাপোর্ট আছে তোর এই কাজে। এই যে তোর পিতালপা গুটিয়ে তোর চলে যাওয়া, এটা এটা একদম ঠিক কাজ। তুমি কি বলছো মা? একবার ভেবে দেখেছো, নীল চলে যাচ্ছে, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছে, আগামী কালই চলে যাচ্ছে মা। এবং সেটা কোথায় যাচ্ছে জানো? 1500 কিলোমিটার দূরে। এরপর তুমি ইচ্ছে করলেও কিন্তু যখন তখন ওকে কাছে পাবে না মা, ওর সঙ্গে কথা বলতে পারবে না সামনাসামনি। তাতে কি? এই যে আমাদের সঙ্গে এতকাল তো বাস করলো, এখন এখন মেঘের সঙ্গে বাস করারও সময়। খুব 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 ভালো করেছিস দাদু ভাই। একেবারে নতুন শহরে গিয়ে নতুন করে তোরা সংসার পাত। এখানে 5 জনের 5 কথা থেকে অনেক দূরে অন্তত 6টা মাস তোরা একসঙ্গে কাটা। দেখবি জীবনে সবকিছু ঠিক হয়ে গেছে। এদিকে তো বিকেল থেকেই শোক। তুই আর মেঘ নাকি বলেছিস তোরা থেকে একসঙ্গে থাকবি না। আমিও তাই ভাবছি, নীল দাদু ভাই মেঘ দিদি ভাইয়ের সঙ্গে থাকবে না এই কথা তো বলতে পারে না। তুই যে এখানে তার সঙ্গে না থেকে একেবারে। না ঠাম্মি, আমি মেঘের সঙ্গে আলাদা শহরে সংসার পাততে যাচ্ছি না, আমি একা যাচ্ছি। মেঘ এখানেই থাকবে, ও যেমন ওর বাবা মার কাছে আছে তেমন। ব্যাস, বুঝে গেছো তো? তোমার ভুলটা বুঝতে পেরে গেছো। ঠাম্মি, দাদা ভাই মানে তোমার নীল দাদু ভাই আর আগের মতো নেই, পাল্টে গেছে। ও একটা স্বার্থপর, একটা সেলফ সেন্টার্ড, একটা ইগোইস্টিক একটা মানুষ। লাল, আমার কথাগুলো শেষ করতে দে, তারপর তোর যা যা অ্যাডজেক্টিভ আছে সেগুলো দে। ও, তোমার কথা এখনো শেষ হয়নি? আরো কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তোমাদের সকলকে একটা প্রমিস করতে হবে। এই যে আমি চলে যাচ্ছি, এই কথাটা তোমরা কেউ মেঘকে বা তার পরিবারকে জানাবে।